হ্যালো ব্রেন। ইরান ইসরায়েল যুদ্ধ এবং শান্তি আলোচনা শতভাগ পুরোপুরিভাবে বেঁচে গেছে এবং শান্তি আলোচনা আগামীর দিনগুলোতে কোনোভাবে হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পর্যায়ে চলে গেছে। ইরানিয়ান মিলিটারি জেনারেল থেকে শুরু করে আইআরজিসি কমান্ডার এবং ইরানিয়ান ডিপ্লোমেট এবং ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোক্সপারসন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে প্রত্যেকের স্টেটমেন্ট আবার একদম সেম ছিল। মোহাম্মদ গালিবাফের মতে একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট ছিল এরকম যে আমেরিকা ডিক্টেটরশিপ চেষ্টা করা যাচ্ছে এবং আমেরিকা চাচ্ছে তার কথা অনুযায়ী শ্যাডো থ্রেটের মাধ্যমে ইরান মূলত সারেন্ডার করবে ইন দ্য নেম অফ পিস্টক, এবং এতে ইরানিয়ানদের হাইজ্যাক করার চিন্তাভাবনা করে যাচ্ছে ইউএসএ, যেটা ইরানিয়ান ডিপ্লোমেট এবং ইরানিয়ান অফিসিয়ালরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে এবং তারা সরাসরিভাবে যে কোনো ধরনের ডিরেকশন, ডিক্টেটরশিপ আচরণ কিংবা নির্দেশদাতার মতো আচরণ করা তার প্রত্যেকটাকে ডিনাই করে যাচ্ছে এবং ইরান কোনোদিন সারেন্ডার করবে না, বরং ইরানের ক্লিয়ার মেসেজ যে ইরান তার সাবরেনিটি রক্ষার্থে এবং ইরান তার স্বাধীনতা এবং অধিকার রক্ষার্থে যে কোনো ধরনের অ্যাগ্রেশনের বিরুদ্ধে যতদিন সময় লাগে ততদিন পর্যন্ত লড়াই করে যাবে, বাট সারেন্ডার তারা করবে না। এবং এনরিচড ইউরেনিয়ামের ব্যাপারে ইরানকে লিটারালি হাইজ্যাক করার চেষ্টা করে যাচ্ছে ইউএসএ এবং তার অ্যালাইরা মিলে, এবং ইউএসএর ডিক্টেটরশিপ ঠিক সেভাবেই ফুটে উঠে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্টে। ইভেন ইরানিয়ান শিপ সিজ করার মাধ্যমে মূলত সেগুলোর রিহার্সাল করার চেষ্টা করে যাচ্ছে, যেটাকে ইরান ক্লিয়ারলি বলে যাচ্ছে যে মিড ওশানে পাইরেসি, এবং যা আলটিমেটলি হচ্ছে কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এমনটা ইরানিয়ান অফিসিয়ালরা বলে যাচ্ছে। দুটো জায়গায় ইরানিয়ান অফিসিয়ালদের স্টেটমেন্ট আপনি স্ট্রংলি নিতে হবে, এবং ইরানিয়ান যদি ডেলিগেশন কোনোভাবে চায়ও সেই সব জায়গায় কোনো এগ্রিমেন্টে তারা পৌঁছানো সম্ভব নয় এবং কোনোদিনও পারবে না। যার প্রথমটাই হচ্ছে এনরিচড নিউক্লিয়ার ইরানিয়ান বাদ দিয়ে আমেরিকা কিংবা পৃথিবীর অন্য কোনো শক্তির হাতে তুলে দেওয়া। এটা ইরানিয়ান ডেলিগেশন, ইরানিয়ান ডিপ্লোমেট, ইরানিয়ান গভর্নমেন্ট কেউ কোনোদিন পারবে না। নাম্বার 2, ইরানিয়ান ব্যালিস্টিক মিসাইল এবং ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যাবান্ডন করা এটা কোনোভাবেই পারবে না। কেন পারবে না সেটা বলে যাচ্ছি। 1979-এ যখন ইরানিয়ার রেভলিউশন হয়ে যায় তখন যে শাহ ক্ষমতায় আসে, সেই শাহ ক্ষমতায় আসার পর ইরানের আলটিমেট গোল ছিল মূলত একটাই, সাবরেনিটি রক্ষা করা, কোনো কারো ধরনের মানে কর্তৃত্ব মেনে না নেওয়া এবং রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো ধরনের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করা এবং সেটাতে অটল থাকা। যার কোর থিংয়ের উপর ইরান গত 40-45 বছর দাঁড়িয়ে আছে, সেটার অ্যাগেনিস্টে যাচ্ছে মূলত ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম অ্যাবন্ডন করা, ইরানের এনরিচড ইউরেনিয়াম ইউএসের হাতে তুলে দেওয়া এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুরোপুরিভাবে বাতিল করা। এই কোর থিঙ্কের বিরুদ্ধে এবং পক্ষে কারা? এই কোর থিঙ্কের বিরুদ্ধে মূলত হচ্ছে শাহ রেজিম, যারা মূলত সরাসরি ইরানিয়ান ইসলামিক রিপাবলিক বা ইসলামিক রেভলিউশনটাকে চায় না তারা। আর এই কোর থিঙ্কের পক্ষে মূলত হচ্ছে ওভারওয়েলমিং এন্টায়ার ইরানের পপুলেশন, যারা 79-এ মূলত তাদেরকে সমর্থন করেছে, আজকের দিনেও তাদেরকে সমর্থন করে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ইরানের কোনো লিডার যদি এটা মনে করে যে তারা ইরানের নিউক্লিয়ার এবং এনরিচড প্রোগ্রাম এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম অ্যাবন্ডন করে একটা শান্তি আলোচনায় যাবে, আমেরিকান ইনভেস্টমেন্ট নেবে এবং ইরানকে মুক্তি দেবে, তাহলে ইরানের সাধারণ নাগরিক তাদেরকে আগে কিল করবে। দ্যাটস হোয়াই ইরানের কোনো সরকার কোনোভাবেই পারবে না যে এই 3-4টা কোর প্রোগ্রামে কোনোভাবেই কোনো নেগোসিয়েশন করতে, এবং সেটা কোনোদিনও হবে না। দ্যাটস হোয়াই আজকের দিন পর্যন্ত কোনো নেগোসিয়েশন টেবিলের আলোচনা এখন পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে, এবং আমেরিকা ডোনাল্ড ট্রাম্প গত পরশুদিন যেভাবে থ্রেট দিয়েছে যে টাইম ইজ রানিং আউট, সে খুব দ্রুত সময়ের মধ্যে ইরানকে ডিস্ট্রয় করে ফেলবে, এন্টায়ার ইরানের নিউক্লিয়ার এবং এন্টায়ার ইরানের কোনো ইলেকট্রিসিটি বলতে কোনো কিছু থাকবে না, সব ইনফ্রাস্ট্রাকচার সে ডিস্ট্রয় করে দেবে, ইরান এগুলোকে গুনেও না। ইরান ক্লিয়ারলি জানে যে তাদেরকে দাঁড়িয়ে থাকতে হলে তাদেরকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, এবং সেই স্যাক্রিফাইসের জন্য তারা পুরোপুরিভাবে রেডি, এবং ইরানের এন্টায়ার প্রিপারেশন রয়েছে নেক্সট রাউন্ড ওয়ারের রিজাম্পশনের জন্য। তারা টোটালি প্রিপেয়ার্ড হয়ে গেছে যে নেক্সট রাউন্ড ওয়ার হবে, কোনো নেগোসিয়েশন হবে না। যে ডিফেন্স এখন পর্যন্ত পাকিস্তানে এসে ল্যান্ড করেনি, অনেকে ধারণা করে যাচ্ছে যে ইরানিয়ান ডেলিগেশন নিষেধ করে দেওয়ার কারণে তারা পাকিস্তানে আসবে না, এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে যে ডিফেন্স মূলত পাশাপাশি কাছাকাছি কোনো এক জায়গায় আমেরিকান বেজে মূলত এই মুহূর্তে সময় কাটাচ্ছেন, অথবা তার মানে ইসলামাবাদের ল্যান্ডিংয়ের সময়টাকে ডিলে করে যাচ্ছেন। কজ এটা প্রেস্টিজিয়াস ইস্যু। আমেরিকান এম্পায়ার, আমেরিকান ভাইস প্রেসিডেন্ট একটা ডেলিগেশন নিয়ে পুরোপুরিভাবে ইসলামাবাদে আসতে যাচ্ছে, কিন্তু যাদের সাথে পিস টক হবে, যাদের সাথে নেগোসিয়েশন হবে, তারা পুরোপুরিভাবে ডিনাই করে দিয়েছে তারা কোনো নেগোসিয়েশনে বসবে না। এটা লিটারালি গালে থাপ্পড় মারার মতো অবস্থা হয়ে গেছে। সো এই পজিশনে সেকেন্ড রাউন্ড কোনো ধরনের হচ্ছে না, এবং সেকেন্ড রাউন্ডের স্বপ্ন আপাতত ভুলে যান। ওয়ার রিজাম্পশন হচ্ছে, খুব দ্রুত সময় হচ্ছে।
আজকে প্রফেসর মোহাম্মদ মারান্ডি জাস্ট 50-60 মিনিট আগে একটা স্ট্যাটাস দিয়েছেন। এটা ভয়ঙ্কর স্ট্যাটাস। তিনি ক্লিয়ারলি বলেছেন যে পার্সিয়ান গলফ এরিয়াতে এবং হরমুজ প্রণালীর কাছাকাছি এরিয়াতে যত শিপ রয়েছে তাদেরকে ইভাকুয়েট করতে বলেছে। ইরান নেক্সট রাউন্ড যদি প্রথম দিকে কোনো ধরনের ওয়ার রিজমশন হয় তাহলে প্রথমেই সবগুলো শিপকে অ্যাটাক করবে। নন ইরানিয়ান যত শিপ রয়েছে, বাই দ্য ওয়ে এখানে কিন্তু বাংলাদেশের শিপও রয়েছে, ইন্ডিয়ান পাকিস্তানি সব দেশের শিপ রয়েছে। ইরান প্রথম রাউন্ডে সব শিপকে অ্যাটাক করবে, সব মানে সব, তারা কোনো বাজ বিচার রাখবে না, সব শিপকে অ্যাটাক করবে, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছে। এবং এন্টায়ার পার্সিয়ান গলফের যতগুলো জিসিসি কান্ট্রি রয়েছে তার প্রত্যেকটাকে তারা ইনহেবিটেবল অবস্থায় আর রাখবে না, তারা আনইনহেবিটেবল অবস্থায় নিয়ে যাবে, এটা ক্লিয়ারলি বলে দিয়েছে। এখন এগুলো কি কি হতে পারে এইসব ওয়ার্ডের মিনিংস? প্রথমত শিপগুলোকে অ্যাটাক করার পেছনে অন্যতম প্রধান কারণ হবে আমেরিকা ব্লকেডের মাধ্যমে ইরানিয়ান প্রথম শিপ গত পরশুদিন ক্যাপচার করেছে এবং আজকে তাদের অন্যতম বৃহত্তম একটা বাল্ক শিপ অয়েল ট্যাঙ্কার ক্যাপচার করেছে, যেটার নাম হচ্ছে টিপ্পানি। এই দুইটা শিপ ক্যাপচার করার ইন রিটালিয়েশনে ইরান যত ধরনের শিপ রয়েছে তার প্রত্যেকটাকে এখানে টার্গেট করে যাবে, কারণ ইরান মনে করে এটা ওয়ার্ল্ড কমিউনিটির ফেইলিওর যে ইরানের উপর একটা ব্লকেট চাপিয়ে দেওয়া হয়েছে, ইরানের উপর হরমুজ প্রণালী কেন্দ্রিক যত ধরনের অ্যাগ্রেশন আমেরিকা চালিয়ে দেওয়া হচ্ছে তার এটা ওয়ার্ল্ড ফেইলিওর। এটা নট অনলি জাস্ট আমেরিকান ডিক্টেটরশিপ, এটা ওয়ার্ল্ড ফেইলিওর তারা মনে করে যাচ্ছে। সো তাদের রাইট রিজার্ভ করে তাদের প্রত্যেকটা শিপকে তারা অ্যাটাক করবে, নাম্বার 1। নাম্বার 2, জিসিসি কান্ট্রিগুলো মেইন ইঞ্জিন যে আমেরিকা আজকে দিনে মধ্যপ্রাচ্য জুড়ে এই বিশাল অ্যাগ্রেশন চালানোর ক্ষমতা তৈরি করেছে এবং জিসিসি কান্ট্রির প্রত্যেকটা কান্ট্রিকে মূলত ইরান এই মুহূর্তে চরম শিক্ষা দেবে, তাদের ইকোনমিকে ধসিয়ে দেওয়ার পুরো ব্যবস্থা করে নেবে। কেন করবে? কারণ নেক্সট রাউন্ড ওয়ার রিজাম্পশন হওয়ার পর ইরানের যে ইকোনমি আছে সেটা তলানিতে পৌঁছে যাবে, এটা বলতে আর কিছু থাকবে না। অলরেডি $247 বিলিয়ন লস তারা গুনছে এবং ইরানের ইকোনমি টোটালি তলায় পৌঁছে যাবে। যখন ইরানের ইকোনমি বলতে কোনো কিছু থাকবে না, ইরান এনশিওর করে যাবে পার্সিয়ান গলফে অন্য কারো কোনো ইকোনমি থাকবে না। আমরা যদি ফকির হই সবাই একা ফকির হব, একসাথে ফকির হব, আমরা যদি ধনী হই সবাই একসাথে ধনী হব। ব্যাপারটা এমন হয়ে গেছে ইরানের জন্য এবং ইরান সেখানের সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিক গ্রিড ক্যাপাসিটি, মিনারেল রিসোর্স, ওয়াটার ডিসালেশন প্লান্ট, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিবে এবং সেখানে এন্টার ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে আমরা যারা বাংলাদেশিরা রয়েছে তাদের ক্ষতির পরিমাণ ভয়ঙ্কর রকম বেশি। দ্যাটস ইট। এখন পর্যন্ত শুধুমাত্র এই শান্তি আলোচনা এবং ওয়ার নিয়ে রিস্ক কী রয়েছে। অপরদিকে সাউদার্ন লেবাননে ইসরায়েল মূলত গত পরশুদিন ইমাজিনারি একটা ইয়েলো লাইনকে মূলত এখন রেড লাইনে ঘোষণা করেছে। তাদের কথা অনুযায়ী যে 8-10 কিলোমিটার রেডিয়াস তারা এই মুহূর্তে মানে ম্যাপে একটা ইমাজিনারি লাইন টেনেছে, সেটা আলটিমেট হচ্ছে তাদের ফাইনাল গোল যে এইটুক এরিয়া তারা অকুপেট করবে, তাদের নিয়ন্ত্রণে থাকবে, এখানে কোনো ফাইনাল সেটেলমেন্ট হতে পারবে না, এখানে কোনো স্থায়ী বসবাসকারী যত লেবানিজ রয়েছে কেউ কোনো দিন ফেরত আসতে পারবে না, এটা তারা পার্মানেন্ট অকুপেশনে নিয়ে যাচ্ছে এবং এই অকুপেশনকে সারা ওয়ার্ল্ড মানতে বাধ্য। লিটারালি এই ধরনের আচরণ করে যাচ্ছে ইসরায়েল এবং আজকেও ইসরায়েল 13 জনকে হত্যা করেছে। মানে সিজফায়ার নামের একটা সিজফায়ার চলছে, সেখানেও ইসরায়েল 13 জনকে হত্যা করেছে। দ্যাটস হাউ লেবানন সাউথ বর্ডার ইজ অ্যাকচুয়ালি ফেসিং দ্য ক্রাইসিস, মোস্ট সিভিয়ার ক্রাইসিস এই মুহূর্তে আফটার গাজা। মানে এটা ইরানের মতো সিভিয়ার ক্রাইসিস না, এটা লেবানন গাজার মতো সিভিয়ার ক্রাইসিসে চলে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং তারা হচ্ছে ফ্ল্যাটেন করে দিচ্ছে, পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, বাড়িঘর বলতে কোনো কিছু নেই বর্ডার এরিয়াতে। প্রত্যেকটা সিটি, ছোট ছোট সিটি, তার প্রত্যেকটা এই মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বেন জাবেলের কথা আপনি অলরেডি জানেন যে এখনও সারেন্ডার্ড, এখনও মূলত হচ্ছে সেটাকে ক্যাপচার করতে পারেনি, ইসরায়েলি সোলজাররা চারপাশ থেকে ঘিরে রেখেছে। সো সাউদার্ন বর্ডারের কন্ডিশন এই অবস্থায় রয়েছে। অপরদিকে মিডল ইস্টে একটা ড্রামাটিক পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে মিলিটারি পারপাসে। সৌদি আরবের সাথে পাকিস্তানের মিলিটারি ডিলের কথা অলরেডি জানেন। কাতারের সাথে পাকিস্তান মূলত হচ্ছে ফাইনাল একটা মিলিটারি ডিলে যাওয়ার সম্ভাবনা, মানে ফাইনালাইজেশনের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত গতিতে এগিয়েছে এবং সম্ভাবনা আছে অল্প কিছুদিনের মধ্যে ডিফেন্স প্যাক্ট ঘোষণা হয়ে যেতে পারে পাকিস্তান এবং কাতারের মধ্যে। বাইরে এই ডিফেন্স প্যাক্ট মূলত হচ্ছে যতটা না সৌদি আরব এবং কাতারকে নিরাপত্তা দেবে তার চেয়ে বেশি পাকিস্তানকে বিপদে ফেলবে, যেটা আমি আগের ভিডিওতে ক্লিয়ারলি বলেছি। পাকিস্তান কেন এই ডিফেন্স প্যাক্টের কারণে অলরেডি বিপদে আছে এবং এই জন্যই তারা মিডিয়েশনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যা আপনি অলরেডি জানেন। এবং এই মিডিয়েশন এর নামে কিংবা ডিফেন্স প্যাক্টের নামে এন্টার ওয়ার্ল্ডকে যেভাবে দেখাচ্ছে, এটার আড়ালে মূলত চলছে হচ্ছে শিয়া ভার্সেস সুন্নি অ্যালাইনমেন্ট, যেটা আলটিমেটলি আরও ভয়ঙ্কর অবস্থান তৈরি করে যাচ্ছে এবং নেক্সট ফিউ ডেজ অথবা ফিউ ইয়ার্স আমরা এটার ভয়ঙ্কর একটা রূপ দেখতে পাবো, যেখানে তার্কি যুগ হচ্ছে, ইজিপ্ট যুগ হচ্ছে, জর্ডান যুগ হচ্ছে, কাতার সৌদি আরব যুগ হচ্ছে, মানে এন্টায়ার
সুন্নি এলাই একদিকে যাচ্ছে, শিয়া এলাই একদিকে যাচ্ছে। শিয়া এলাই কে কে রয়েছে এই মুহূর্তে পর্যন্ত? ইরান এবং লেবানন, অপরদিকে হচ্ছে আনসারুল্লাহ। জাস্ট আপনি ইমাজিন করেন আন্ডারহুডে কী কী চলছে। যুদ্ধ তো শুধুমাত্র ইউএসএ ইরানে চলছে না, বরং এখানে মুসলিম ভার্সেস মুসলিমও যুদ্ধ চলছে, যেটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এবং ইরান মূলত গতকালকে তাদের লোরেস্তান প্রভিন্সে 8টা বম, ইউএসএর নিক্ষেপ করা বম আনএক্সপ্লোডেড অবস্থায় পেয়েছে। ইন্টারেস্টিংলি প্রত্যেকটা বমের মধ্যে তারা জিপিএস নেভিগেশন চিপ পেয়েছে, সিস্টেম পেয়েছে, এবং তারা এগুলোকে ডিফিউজ করতে সক্ষম হয়েছে। বাট ইউএসএ কোন ধরনের সফিস্টিকেটেড অ্যাটাক করে, যে বোম এক্সপ্লোড করতে গিয়ে তারা ইরানিয়ানরা টের পেয়েছে, এতটাই নিখুঁত, এতটাই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে অ্যাটাক করতে পারে যেগুলোর টার্গেট কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। যেটা আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে মিনাব যে স্কুলে অ্যাটাক করা হয়েছে, 170 জন বাচ্চাকে সরাসরি টার্গেট করে হত্যা করা হয়েছে, সেটা আমেরিকা জেনে বুঝে এবং পার্মানেন্টলি নিশ্চিত হয়ে করেছে। এবং এটা আলটিমেটলি বিপজ্জনক অবস্থায় গেছে। আমেরিকা অ্যাকচুয়ালি সিভিলিয়ান হত্যার মাধ্যমে এই মুহূর্তে প্রমাণ দিতে চাচ্ছে যে তারা ওয়ার্ল্ডকে মূলত নিজের হাতে নেওয়ার সব কিছু করে যাচ্ছে। এবং আন্ডারহুডে দ্রুজ কমিউনিটিকে মূলত ইসরায়েল সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে যাচ্ছে এই মুহূর্তে সাউদার্ন সিরিয়া বর্ডার কেন্দ্রিক, গোলান হাইট এরিয়া কেন্দ্রিক, যে বিশাল একটা এরিয়া রয়েছে জর্ডান বর্ডার এবং গোলান হাইট ইসরায়েল লেবানন বর্ডার কেন্দ্রিক। এই পুরো এরিয়াটা ইনক্লুডিং দ্য বর্ডার অফ দামেস্কো সিটি, পুরোটা জুড়ে মূলত আলটিমেট একটা নতুন দেশ তৈরি করার, স্টেট তৈরি করার। এর উদ্দেশ্য হচ্ছে এখানে নতুন স্টেট তৈরি হলে নতুন করে ল্যান্ড বাড়বে এবং ইসরায়েলের কর্তৃত্ব বাড়বে, এবং ইসরায়েল টুমোরো অর ফিউ ইয়ার্স লেটার, মূলত কিছু দিন পরে মূলত এই ভূমিটাকে আলটিমেটলি ইসরায়েলের ভূমি হিসেবে ঘোষণা করবে, যেমনটা গোলান হাইটের ব্যাপারে ঘোষণা করে যাচ্ছে। এবং গতকালকে দ্রুজ কমিউনিটি মূলত নেতানিয়াহুর ছবি নিয়ে ইসরায়েলের পক্ষে স্লোগান দিয়েছে এবং জুলানির বিপক্ষে স্লোগান দিয়েছে। তারা ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি বলে যাচ্ছে যে তারা ইসরায়েলের সাথে মার্চ হতে চায়, এমন কিছু। সো আমেরিকান এবং ইসরায়েলি প্রপাগান্ডা মেশিন এবং তাদের আলটিমেট অকুপেশন মেশিন মূলত হচ্ছে শুধুমাত্র লেবাননে থেমে নেই, তারা এদিকে সিরিয়াকে অ্যাটাক করে যাচ্ছে, সিরিয়া টার্গেট করেছে। এবং কিছু অংশে স্লোলি মূলত তারা পরে যে অংশটাতে অ্যাটাক করবে সেটা হচ্ছে জর্ডান। সো আইআরজিসি বেশ অনেকগুলো জিনিস রিভিল করেছে, যার মধ্যে অন্যতম বড় দুইটা জিনিস হচ্ছে তারা এই মুহূর্তে আমেরিকান যে ওয়ার মেশিন সেটাকে রিড করেছে খুব স্ট্রংলি, এবং প্রত্যেকটা ওয়ার মেশিনকে রিড করার ক্ষেত্রে তারা এটা ক্লিয়ারলি নিশ্চিত হয়েছে যে আমেরিকা আলটিমেট এখানে জেনোসাইডিয়াল প্ল্যান নিয়ে এসেছে, এবং তাদের জেনোসাইডের মেগা প্ল্যান নেক্সট পেস অফ ওয়ারে তারা হচ্ছে এক্সিকিউট করবে। এবং টার্কিশ সেলজুক উজদাং মূলত হচ্ছে একজন পলিটিশিয়ান, যিনি আলটিমেটলি হচ্ছে টার্কির খুব জনপ্রিয় পলিটিশিয়ান। তিনি গতকালকে স্ট্রংলি বলেছেন ইরানের যে ওয়ার রয়েছে সেটা নট জাস্ট যে ইরানের ওয়ার, এন্টায়ার ইসলামিক ওয়ার্ল্ডের ওয়ার, এবং ইরান যদি কোনো কারণে হেরে যায় পুরো ইসলামিক ওয়ার্ল্ড হারবে, এবং আগামীর দিনগুলোতে এখানে সুন্নি ভার্সেস শিয়া ডিভাইডেশনের মাধ্যমে পুরো ইসলামিক ওয়ার্ল্ডকে মূলত দখল করার চেষ্টা করবে ইউএসএ। অ্যান্ড অল অফ দ্যাট মূলত আমাদের দেশে যেটা ঘটে যাচ্ছে সেটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্ষমতার লড়াই কীভাবে চলছে। ক্ষমতাকে প্রায়োরিটি দিতে গিয়ে মূলত সব কিছুকে জলাঞ্জলি দেওয়া হচ্ছে। এবং এই জায়গায় ওমানিয়ান একজন অ্যানালিস্ট খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি এটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। কালকে তিনি তার সোশ্যাল মিডিয়াতে এসে বলেছেন ইরানিয়ান ওয়ার একটা জিনিস রিভিল করেছে, সেটা হচ্ছে পৃথিবীর যেই দেশের নিজস্ব ওয়েপন ইন্ডাস্ট্রি নেই, নিজস্ব ফুড প্রসেসিং প্লান্ট এবং ফুড ক্যাপাসিটি নেই, নিজস্ব ফুড প্রডিউসিং ক্যাপাসিটি নেই, নিজস্ব মেডিসিন নেই, নিজস্ব হসপিটাল এবং মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড মেডিসিন প্রডিউসিং ক্যাপাসিটি নেই, ওই দেশ আগামীর দিনগুলোতে সবচেয়ে বেশি ভুগবে। এবং দ্বিতীয়ত তিনি এটা বলেছেন, যেই দেশ নিজের ক্ষমতায় সিদ্ধান্ত নিতে জানে না, যেই দেশ নিজের ক্ষমতায় সুপার পাওয়ারদের অ্যাগেনস্টে কথা বলতে জানে না, যে দেশ নিজের ক্ষমতায় নিজের বলে কোনো ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করতে পারে না, সেই দেশের কপালে আলটিমেট হিউমিলিয়েশন রয়েছে। সেটা ইউএসএ করবে, ইসরায়েল করবে, রাশিয়া করবে, চায়না করবে এবং অন্য যে কোনো দেশ করতে পারে, বাট সেই দেশ স্বাধীন না। তার এই অ্যানালাইসিস পড়ার পর আমার মনে হয়েছে বাংলাদেশ সেকেন্ড রাউন্ডে আছে। মানে ফার্স্ট রাউন্ডে তো আপনার নাই, আমাদের বেশ ভালো ফুড প্রোডাকশন ক্যাপাসিটি আছে, মেডিসিন ক্যাপাসিটি আছে, বাট আমাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি জিরো। দেন আসেন আমাদের ফরেন পলিসি জিরো, এটা বাংলাদেশের হয়ে কোনো কথা বলে না। আমাদের সরকার প্রধান
স্ট্রং কোনো ওয়ার্ড উচ্চারণ করতে জানে না, ডিপ্লোম্যাটিক কোনো ওয়ার্ড তার মধ্যে থেকে এখন পর্যন্ত আমি বের হতে দেখিনি। কোনো বায়োলেটারাল ডিসিশন সরাসরিভাবে ফোর্সফুলি কিংবা ডিপ্লোম্যাটিক ওয়েতে যে স্ট্রং মুভমেন্ট দেখানোর কথা তেমন কিছুই করতে পারে না। উদাহরণ দেবো, ধরেন পদ্মা পানি চুক্তি ট্রিটি জাস্ট এক্সপায়ার হওয়ার পথে রয়েছে, ইন্ডিয়ার সাথে এটা নিয়ে জিরো আলোচনা রয়েছে। তিস্তার পানি পাই না, আমরা কোনো কথা বলতে পারি না। তারপর যমুনা একই অবস্থা, ফরগেট ইট। আমাদের ডিফেন্স খুব খারাপ অবস্থা, এবং ডিফেন্সকে আপগ্রেড করার জন্য আমাদের যে ক্রিটিক্যাল ওয়েপনারি সিস্টেম দরকার, সেটার জন্য যেসব দেশগুলো আমাদেরকে সহযোগিতা করতে পারে সেই দেশগুলোর মধ্যে রয়েছে প্রথমার্ধে চায়না, রাশিয়া এবং ইউএসএ, তিনটা। এদের ছাড়া বাইরের আর কারো কাছে এত ভালো ওয়েপনারি নেই। এর কোনোটার সাথে আমরা কোনো ধরনের মানে নেগোসিয়েশন এখন পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা পর্যন্ত তৈরি হয়নি। ফরগেট ইট, আপনি বাই করবেন এটা অনেক পরের ব্যাপার। চায়না কাউকে ওয়েপন মানে সেধে দেয় না, বরং আপনার যদি প্রয়োজন থাকে আপনি তার সাথে মিউচুয়াল ডিল করতে হবে। এবং রাশিয়া এবং ইউএসের অবস্থা তো সেমই। এখন আপনি কিভাবে করবেন? আমাদের সরকার প্রধান ইউনুস সরকার একটা ডিল করে গিয়েছে, সেই ডিলের ভয়ে আমেরিকার থেকে তেল কেনার জন্য অনুমতি নিতে চায়। সো বুঝতেই পারছেন যে এই সরকার অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে। সো আমরা এই মুহূর্তে ভ্যাসেল কান্ট্রি, দ্যাটস ইট।